ফেব্রুয়ারির প্রথমার্ধেই সংসদ নির্বাচন, রংপুরে সিইসি ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ার আশা। তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন ফখরুল। ভালো কিছুর প্রত্যাশায় বিএনপির দিকেই তাকিয়ে মানুষ, মন্তব্য তারেকের। বিচার বাধাগ্রস্ত করতে সাক্ষীদের হুমকি দেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ, আদালত অবমাননায় ৬ মাসের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। এবং আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন করতে চায় ঢাবি প্রশাসন। কয়েকটি ছাত্র সংগঠনের দ্বিমত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকেলে রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। এর আগে জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে সিইসি বলেন, নির্বাচন ব্যবস্থার উপর থেকে মানুষের আস্থা উঠে গেছে। ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ। শফিউল করিম শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা করতে ৩ দিনের সফরে রংপুরে অবস্থান করছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। শনিবার বিকেলে মতবিনিময় করেন রংপুরের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে। পরে সাংবাদিকদের তিনি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাআল্লাহ নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। আমাদের একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। এর আগে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন এএমএম নাসির উদ্দিন। সেখানে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা উঠে গেছে। ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাই কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। সবাইকে নিয়ে আসা, কেন্দ্রে নিয়ে আসা, এটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। প্লেইং ফিল্ড যদি করি, সব প্লেয়ারদের জন্য যদি আমরা মাঠটা সমান করে দিতে পারি, তাহলে দেখবেন যে তারা অবশ্যই আগ্রহী হবে। নির্বাচনের ক্ষণ ঘনিয়ে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা জানান প্রধান নির্বাচন কমিশনার। এই দেশের লোকজন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভালো কিছু আশায় তার দলের দিকেই তাকিয়ে জনগণ। ডাবের জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্রের সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে তারেক রহমানকে এই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 175/25 রাজধানীতে জাতীয় সম্মেলন আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। স্বাগত বক্তব্যে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল জানান, ড্যাবের প্রত্যেকটি নেতাকর্মী এক এবং ঐক্যবদ্ধ। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আগের চেয়ে আরো বেশি সুসংগঠিত হবে, আরো বেশি কাজ করবে। সম্মেলনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল ও সুনীতির সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছেন। সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে গণতন্ত্রের ভিত মজবুত করা দরকার। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, সেটি বাংলাদেশের সকল পর্যায়ে। তাহলে আমরা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলতে পারবো। এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে, তার 99% রিফর্ম, এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় 2.5 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল। 5 আগস্টের পর ভালো কিছুর প্রত্যাশায় মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির কাছে
প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে। আগামীতে সরকার গঠন করতে পারলে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেন তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে ৩১ দফার বাস্তবায়ন এবং সেই সাথে অবশ্যই ৩১ দফার ভিতরে যে চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করার জন্য। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কক্সবাজার জেলা তাঁতি দল। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে বলে আশা জানান সংগঠনটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। আমরা প্রত্যাশা করি যে সেই তারিখেই নির্বাচন হবে, ওনার কথা উনি রাখবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচন বাধাগ্রস্ত করতে ভারতের পৃষ্ঠপোষকতায় ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এর সঙ্গে দেশের কয়েকটি রাজনৈতিক দলও যুক্ত বলে জানান তিনি। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাসের অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার আর নির্বাচন একসাথে চলতে কোনো বাধা নেই। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাসাস ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত বিজয় উৎসবে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলটির সিনিয়র নেতারা। তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জাতীয় নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা জানান জাসাসের দুই শীর্ষ নেতা। ৩১ দফার মাধ্যমে আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে আগামী দিনে কি করবে মানুষের জন্য এখানে সম্পূর্ণভাবে বলা আছে। অনেক ভোটের ব্যবধানে বিজয় কেড়ে নিয়ে আসতে পারে দানের শীষ নিয়ে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হলে মানুষের কাছে যেতে হবে, মানুষের পাশে যেতে হবে, মানুষের মন জয় করতে হবে। বিএনপির কেন্দ্রীয় নেতা এম এ মালেকের অভিযোগ, জুলাই ঘোষণাপত্রে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আর বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম বলেন, জুলাই অভ্যুত্থান বিএনপির 16 বছরের আন্দোলনের ফসল। যার নেতৃত্বে এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন জননেতা তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বের মধ্যে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল বলে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্বাধীনতার যুদ্ধ হয়েছে ৭১-এর ২৬শে মার্চ, কথাটি সুন্দরভাবে বলা হয়েছে, কিন্তু স্বাধীনতা ঘোষণা করলেন কে, তার কথার কিন্তু উল্লেখ নাই। তাই আমি মনে করি স্বাধীনতা যিনি ঘোষণা করছেন, আমরা সেই শহীদ রাষ্ট্রপতি রহমানকে আজকে স্মরণ করছি এবং এই ঘোষণাপত্র পূর্ণাঙ্গ করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি অন্তর্ভুক্ত করার জন্য আমি নিবেদন করছি। প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারকে যথাযথ মর্যাদা দেবে বিএনপি। এই দেশে জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, আমাদের এই সমস্ত শহীদ ভাইদের যথাযথ মর্যাদা দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের জন্য যথাযথ ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ভারতের প্রয়োজনায়, ভারতের পৃষ্ঠপোষকতায় আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। কয়েকদিন আপনি দেখেছেন একজন মেজর সাদেক নাকি ধরা পড়েছে এবং এর সঙ্গে আরো 20 জন ধরা পড়েছে। এই দেশে তারা একটা অরাজক অবস্থার সৃষ্টি করতে চায়। এই দেশে তারা নির্বাচন হতে দেবে না এমন একটা ভাবসাব তাদের ভিতরে আছে। মির্জা আব্বাস বলেন, খুন লুটতরাজ হলেই সেখানে উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে একটি মহল। যেখানে খুন লুটতরাজ চাঁদাবাজি সেখানেই বিএনপির নাম বলছে একটি দল উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ভুক্তভোগী সাক্ষী ও সংশ্লিষ্টদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করতেই দিল্লিতে বসে শেখ হাসিনা নানা বক্তব্য দিচ্ছেন। আদালত অবমাননায় 6 মাসের সাজার রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে ইতোমধ্যেই তা পাঠানো হয়েছে পুলিশ প্রধানের কাছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারত যাওয়ার পর একে একে শেখ হাসিনার অডিও ভাইরাল হতে থাকে, যার একটি 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। সেই ভিডিও যে শেখ হাসিনার তা সিআইডির ফরেন্সিক রিপোর্টে প্রমাণ হয়েছে। এরপর অডিওর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। গেল 2 জুলাই এ মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। সাংবাদিক তুহিন হত্যা
হত্যায় সরাসরি সম্পৃক্ত একজনকেই গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে 7 আসামিকে বিকেলে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুনের আদালতে তোলা হয়। তাদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে জিএমপি কমিশনার জানান, হানি ট্র্যাপ চক্রের ভিডিও করায় তুহিনকে খুন করা হয়েছে। আতিকুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বৃহস্পতিবার রাত 8টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। হামলায় 8 জনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলে। শুক্রবার 7 জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার বিকেলে কিশোরগঞ্জ থেকে আটক করা হয় বাকি 1 জনকে। তুহিন হত্যা মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে 7 আসামিকে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুনের আদালতে তোলা হয়। 10 দিনের আবেদনের প্রেক্ষিতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে র্যাব জানায়, তাদের হাতে গ্রেপ্তার স্বাধীন সাংবাদিক হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সাংবাদিক কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি স্বাধীনকে আমরা গতকাল রাত্রে শিববাড়ি এলাকা হতে গ্রেপ্তার করেছি এবং এই ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। গাজীপুরের পুলিশ কমিশনার জানান, হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্ম ভিডিও করায় খুন হতে হয় তুহিনকে। এলোপাতারি যখন বাদশা তখন পালিয়ে যায়, তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে, তার সাথেও বাগদণ্ডে ধরিয়া যায়। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। জিএমপি কমিশনার বলেন, পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলেই 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে। পিএম রিপোর্ট পেলেই আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি। আফরিন পপি, মোহনা সংবাদ। যে আসামিগুলো আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধে শিক্ষার্থীদের গণদাবি বাস্তবায়ন করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনটা জানিয়ে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, এর কর্মপন্থা ও রূপরেখা নির্ধারণের কাজ চলছে। যদিও ঢাবি প্রশাসনের এমন সিদ্ধান্তে দ্বিমত জানিয়েছে কয়েকটি ছাত্র সংগঠন। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি আবাসিক হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদল। এতেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বলে 17 জুলাই পরিপত্র অনুযায়ী এই সিদ্ধান্ত বহাল থাকবে। আমরা নিবর্তনমূলক কোনো রাজনীতি হল পর্যায়ে চাই না। সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ মনে করছে, হলগুলোতে ছাত্র রাজনীতি থাকলে ছাত্রলীগের মতো একক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা পাবে। পরের দিন পরীক্ষা, তার আগের রাতে 2 বার রাত 1টা পর্যন্ত বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আমি প্রোগ্রাম করছি। ফেল করে, ঠিক আছে, অথবা নামমাত্র ছাত্র, তাদেরকে দিয়ে রাজনীতি, এটা দুর্বৃত্তায়ন রাজনীতি। ছাত্রলীগের অভিজ্ঞতা থেকে আমরা জানলাম নির্যাতন চালাতো, সেই দিক বিবেচনায় আমরা বিশেষ করে আমার মনে হয় হল রাজনীতি না থাকাই ভালো। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানায় ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। তারা বলছে, হলে রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী। কোনো সংগঠন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কমিটি দিতে পারবে না, এ কথা খুবই অগণতান্ত্রিক। এই যে জনপ্রিয়তা, এত সংখ্যক নেতাকর্মী, এই জনপ্রিয়তায় কিন্তু ঈর্ষান্বিত হয়ে গতকালকে এই ধরনের একটি মবকে উস্কিয়ে দেওয়া হয়েছে। এদিকে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই চলমান সংকটের নিরসন চায় ছাত্র শিবির। রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে, কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে, সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন। উদ্ভূত পরিস্থিতিতে শনিবার উপাচার্য ও প্রভোস্টদের নিয়ে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান। বলেন, আবাসিক হলে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের গণদাবির মূল্যায়ন করবে ঢাবি প্রশাসন। গতকালকে তো আমরা 17 জুলাইয়ের যে সমঝোতাটা হয়েছিল তার আলোকে একটা পরিষ্কার আমরা একটা ডিক্লারেশন দিয়েছি। আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। ডাকসু নির্বাচন সামনে রেখে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করার কথাও জানান উপাচার্য।
মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এই সময় ডেঙ্গু আক্রান্ত 325 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। সেখানে ডেঙ্গু শনাক্ত হয়েছে 66 জনের। সরকারি বিভিন্ন স্থলবন্দর প্রাইভেট সেক্টরের কাছে হস্তান্তরের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে অলাভজনক স্থলবন্দর বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান 24টি স্থলবন্দরের মধ্যে ইতোমধ্যে 4টি বন্ধ করা হয়েছে এবং আরও 4টি অলাভজনক বন্দর বন্ধের প্রক্রিয়া চলমান রয়েছে। সব কিছু যদি সরকার চালায় তাহলে চালাতে পারে না। 24টা ছিল, 24টা থেকে এখন কমবে 4টা, 20টা হবে না। 20টা পোর্ট সবগুলো চালানো ডিফিকাল্ট। আমরা আরো কিছু পোর্ট, বিশেষ করে 2-4টা যে বন্দর আছে, নদী বন্দর, এগুলোকেও আমরা এইভাবে পাবলিক প্রাইভেট সেক্টর দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে প্রাইভেট সেক্টর তারা নিজেরা পরিচালনা করে, তাদের ইকুইপমেন্ট নিয়ে আসে। মসজিদ কমিটির স্বৈরাচারী আচরণ বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সকালে রাজধানীতে খতিব ফাউন্ডেশনের দ্বিতীয় কনফারেন্সে তিনি একথা বলেন। শিগগিরই সবার সঙ্গে বসে নীতিমালা চূড়ান্ত করে গ্যাজেট প্রকাশ করা হবে বলেও জানান উপদেষ্টা। আপনাদের দাবির মধ্যে দেশব্যাপী মসজিদ কমিটির স্বৈরাচারী আচরণ বন্ধে সরকারিভাবে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের গ্যাজেট প্রকাশ আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। এই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা আমরা তৈরি করে ফেলেছি। ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আছে, এই ট্রাস্টের অধীনে আমরা আমাদের সরকারের আমলে 3 কোটি টাকা ইমাম মুয়াজ্জিনদেরকে দিয়েছি। আন্তর্জাতিক প্রসঙ্গ, আফগানিস্তান থেকে অনুপ্রবেশকালে 33 ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শুক্রবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ISPR এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে বেলুচিস্তানের ঝোপ জেলার সামবাজার এলাকায় তাদের দেখে ফেলে নিরাপত্তা বাহিনী। তাদের অনুপ্রবেশ প্রচেষ্টা ব্যর্থ করে দেয় সেনা সদস্যরা। এদিকে ভারত সংলগ্ন জম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষে 2 জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 2 জন। ভারতীয় নিরাপত্তা বাহিনী বলছে, সন্ত্রাসবাদ দমনে এখনো অভিযান অব্যাহত রয়েছে। চীনের দক্ষিণাঞ্চলীয় 2 প্রদেশ গানসু ও ওয়াংডং এ ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে নিহত হয়েছে অন্তত 17 জন। এতে নিখোঁজ রয়েছেন 33 জন। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিনহুয়ার তথ্য মতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত গানসু এবং গুয়াংডং এ 195 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বর্ষণ ও ঝোড়ো আবহাওয়ায় গানসুর উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। এদিকে ভারতের রাজধানী দিল্লির হরিনগরে ভারী বর্ষণে একটি মন্দিরের দেয়াল ধসে 2 শিশুসহ অন্তত 8 জন নিহত হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন, রংপুরে সিইসি ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ার আশা। তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন ফখরুল। ভালো কিছুর প্রত্যাশায় বিএনপির দিকেই তাকিয়ে মানুষ, মন্তব্য তারেকের। বিচার বাধাগ্রস্ত করতে সাক্ষীদের হুমকি দেন শেখ হাসিনা, ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ। আদালত অবমাননায় 6 মাসের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। এবং আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন করতে চায় ঢাবি প্রশাসন। কয়েকটি ছাত্র সংগঠনের দ্বিমত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।